হাই বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য কলেজের লাইফস্টাইল আর 14 নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জিমিনের সাথে কথা বলে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জাঙ্কুক ঘুমে আসে। খাবারটা খেয়ে নাও জিমিন, আর না হলে আরো অসুস্থ হয়ে পড়বে। না, আমার ইচ্ছে করছে না। আপনি খাবারটা নিয়ে যান। খাবে না মনে কি জিমিন? চুপচাপ খাবারটা খেয়ে নাও, আর নাহলে কিন্তু আমি জোর করতে বাধ্য হবো। আর আমি জোর করলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। আচ্ছা, ওই লোকটা কি করে জানলো যে আমি একজন কলগল? তোমার এখনো সন্দেহ হচ্ছে যে আমি ওকে বলেছি কথাটা, তাই না? না, আমার সন্দেহ হচ্ছে না, এমনি জিজ্ঞেস করলাম। ও বদতলায় গিয়েছিল আর সেখানে তোমার ছবি দেখতে পেয়েছে, সেই সূত্রেই ও কথাটা জানতে পেরেছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার এখানে থাকা সব ছবি, সব জিনিসপত্র আমি পড়িয়ে দিয়েছি। আর কেউ তোমাকে চিনতে পারবে না, কেউ জানবে না তুমি কে। সব জিনিসপত্র পুড়িয়ে ফেললে কি সত্যটা মিথ্যে হয়ে যায়? যায় না। আমি জানি একদিনের সত্যটা সবার সামনে আসবে, আর সেই সময়টার মোকাবেলা করার জন্য আমি তৈরি আছি। আপনি চিন্তা করবেন না। পরের দিন সকালে জিমিন ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক ওর পাশে নেই। জিমিন অনেকটা টেনশনে পড়ে যায়, কেননা জিমিন জানে জাঙ্কুক জেহেবকে নিয়ে কতটা রেগে আছে। ও কালকে ওকে মেরে ফেলতে যদি জিমিন না আটকাতো। জিমিন তাড়াতাড়ি করে নিচে চলে আসে। নিচে সুগা, নামজুন, জিন আর তে ছিল। আরে জিমিন, তুমি তো এখনো ফ্রেশ হওনি দেখছি, তাহলে নিচে কেন নেমে এলে? যাও ফ্রেশ হয়ে এসো। মা, আপনার ছেলে কোথায়? জাঙ্কুক? কেন, জাঙ্কুক কি ঘরে নেই? না, মনে ঘরে নেই। আমি ওয়াশরুমে দেখেছি, ছাদে গিয়েও দেখেছি, কিন্তু উনি কোথাও নেই। আরে ভাইয়া, নেই তাতে কি হয়েছে? তুমি এত টেনশন কেন করছো? হয়তো আমার অফিসে গেছে, আর নাহলে বাইরের কোনো কাজে গেছে। তুমি যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও। না শুধু তুমি বুঝতে পারছো না, তোমার ভাইয়ের তাড়াতাড়ি অফিস যায় না। আর যদি যায়ও তাহলে আমার জন্য একটা লেটার লিখে যাবে, যাতে আমি বুঝতে পারি সে অফিসে গেছে। কিন্তু আজ সে তাও করেনি। আমার খুব ভয় হচ্ছে উনি আবার হসপিটালে চলে গেলেন না তো। আমি জানি উনি জিহাফের প্রতি কতটা ক্ষিপ্ত। উনি উনি মেরে ফেলবে ওকে একা পেলে। আমার খুব টেনশন হচ্ছে। সুগাকে তুমি তোমার ভাইকে ফোন করে দেখো না। জিমিনের কথা মতো সুগা অনেকবারই জাঙ্কুককে কল করে, কিন্তু জাঙ্কুকের ফোন অফ ছিল। তুমি ঠিক বলেছিলে, ভাই অফিসে যায়নি। তাহলে কোথায় গেল? আমি ভাইয়াকে কল করছি, ভাইয়ার ফোনও অফ বলছে। আল্লাহ, জাঙ্কুক প্লিজ, আমি যেমনটা ভাবছি তেমন যেন কিছু না হয়। তেমন কিছুই আপনি করবেন না জাঙ্কুক, প্লিজ। তাড়াতাড়ি বাসায় চলে আসুন, আর ভালো লাগছে না। জিমিন, তুমি এত টেনশন করো না, জাঙ্কুক একটু পরে চলে আসবে। তুমি এখন ফ্রেশ হয়ে এসো, যাও। 8 ঘন্টা পর জাঙ্কুক বাড়ি ফিরে আসে। জিমিন জাঙ্কুককে দেখার সাথে সাথে জাঙ্কুকের সামনে যেয়ে দাঁড়ায়। এ কি, তুমি এভাবে সামনে এসে দাঁড়ালো কেন? আর তুমি এখনো ফ্রেশ হওনি কেন? দেখে তো মনে হচ্ছে ব্রেকফাস্ট করোনি। চলো রুমে চলো, ফ্রেশ হবে, তারপর নাস্তা করে নেবে। আমি ফ্রেশও হব না, নাস্তাও করব না। আপনি কোথায় গিয়েছিলেন সেটা আগে বলুন। জিমিন, আসতে, তোমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। তুমি একটু পর আমার সাথে ডক্টরের কাছে যাবে। না, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি কথা বলার চেষ্টা কেন করছেন? বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? জিমিন রিল্যাক্স, তুমি তো হাইপার কেন হচ্ছ? এমন মনে হচ্ছে আমি তোমাকে না বলে কোথাও যাই না। হ্যাঁ জানতো, কিন্তু আজকের সিচুয়েশনটা অন্যরকম। আমি কেন আপনাকে জিজ্ঞেস করছি সেটাও আপনি খুব ভালো মতো জানেন। আমি হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে? কিন্তু কেন গিয়েছিলেন? তার মানে কি আপনি ওকে মেরে দিয়েছেন? মারবেনই তো, মাফিয়া কিং বলে কথা। খুন তো আপনার করতেই হবে, তাই না? ব্যাস জিমি, তুমি সবার সামনে একটু বেশি কথা বলে ফেলেছো। আর বলতে হবে না। আর তুমি কেন এরকম করছো আমি সেটাও জানি। আমি হসপিটালে গিয়েছিলাম শুধু ওকে দেখতে, খুন করতে না। হ্যাঁ, আমি মাফিয়া কিং, কিন্তু তোমার দেওয়া কথা আমি কখনো ভঙ্গ করিনি। জাঙ্কুক আর কিছু না বলে জিমিনকে নিজের সামনে থেকে সরিয়ে ঘরে চলে যায়। জাঙ্কুকের কথা শোনার পরও জিমিনের রাগ যেন জাঙ্কুকের প্রতি কমলো না, আরো বেড়েই গেল। জিমিন জাঙ্কুকের ম্যানেজারের সামনে যেয়ে ওর শার্টের 2 কলার চেপে ধরে। উনি কোথায় গিয়েছিল সত্যি করে বলবে। যদি মিথ্যে বলেছ না, তাহলে কসম করে বলছি আমি তোমাকে ফোন করব। না 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 ম্যাম, তা করবেন না। আমি বলছি, স্যার যেটা বলেছে সেটাই ঠিক। স্যার হসপিটালে গিয়েছিল শুধু ওকে দেখতে, আর ওর হসপিটালে সব বিল দিয়ে দিতে। এর বেশি স্যার কিছুই করেনি। সত্যি? জি ম্যাম। আর ওনার গায়ে সে রক্ত কোথা থেকে এলো? ম্যাম, রক্তটা ওনারই। হঠাৎ করে জিমিনের পুরো শরীর যেন অবশ হয়ে যায়। ও শরীর ছেড়ে দেয়। জিমিন ইয়ঞ্জনের কলার ছেড়ে 2 কদম পিছিয়ে যায়। ওনার মানে? কি বলছো তুমি? তুমি কি মজা করছো আমার সাথে? কি হয়েছে ওনার? ম্যাম,
জিহাবকে দেখতে ওর কেবিনে যায় তখন জিহাব সুযোগ বুঝে ওনার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তবে তেমন কিছু হয়নি, হালকা উপর দিয়ে কেটে গেছে। স্যারকে বলেছিলাম ব্যান্ডেজ করে নিতে, কিন্তু স্যার রাজি হয়নি। কেন জানেন? কারণ বাসায় আসাটা তার জরুরি ছিল। আপনি তাকে খুঁজবেন, তার জন্য টেনশন করবেন, তাই। আর স্যার এটাও বুঝে গিয়েছিল আপনি ঘুম থেকে উঠে যদি স্যারকে না দেখেন তাহলে খুব সহজেই বুঝে যাবেন উনি কোথায় গেছে। আমার আর কিছু বলার নেই ম্যাম, আমি আসি। তারপর ইয়াংজন চলে যায় সেখান থেকে। জিমিন ঠায় সেখানে দাঁড়িয়েছিল। ও কি বলবে বা কি করবে বুঝতে পারছিল না। ওর মাথা শুধু একটাই কথা ঘুরছিল, মানুষটা ওকে সত্য কথা বলেছে, কিন্তু ও সেটা বিশ্বাস করেনি। কিছুক্ষণ পর জিমিন নিজের ঘরে যায়। ঘরে যেয়ে দেখে জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। জিমিন যেয়ে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। আই এম সরি। সরি? সরি বলে কি হবে জিমিন? কাল তুমি আমাকে বলেছিলে আমার প্রতি তোমার বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাস ক্ষণিকের ছিল, স্থায়ী নয়। যদি স্থায়ী থাকতো তাহলে আমি আজকে বলেছি যখন আমি ওকে শুধু দেখতে গিয়েছিলাম তারপর তুমি আমাকে বলেছো যে আমি মাফিয়া কিং। খুন করা আমার অভ্যাস। হ্যাঁ, খুন করা আমার অভ্যাস, কিন্তু তবে যেখানে তুমি আমাকে বারণ করেছো আমি তোমাকে কথা দিয়েছি সেখানে আমি ওকে খুন করবো সেটা তুমি ভাবলে কি করে জিমিন? আজকে পারলে আমি ওকে খুন করতে পারতাম, কারণ ও আমার গায়ে হাত দিয়েছে। এই জাঙ্কুকের গায়ে হাত দেবে এমন কোনো মানুষ এখনো তৈরি হয়নি। সেখানে ও আমাকে মেরেছে, আমি ওকে কিছু করতে পারিনি, শুধুমাত্র তোমার কথা ভেবে। আর তুমি কত সুন্দর বলে দিলে। যাই হোক, আমি ওয়াশরুমে যাচ্ছি। জাঙ্কুক আর কোনো রকম কথা জিমিনের সাথে বাড়ায় না, ও নিজের মতো শাওয়ার নিতে চলে যায়। জাঙ্কুক শাওয়ার নিয়ে আসার পর জিমিনকে একই অবস্থায় বসে থাকতে দেখে। কোনো রকম ভাবান্তর না হয়ে জাঙ্কুক জিমিনের সামনে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে নেয়, কিন্তু তখনই জিমিন জাঙ্কুকের হাত ধরে। জাঙ্কুকও শান্তভাবে জিমিনের পাশে বসে। জিমিন জাঙ্কুকের পরনে সাদা শার্টের বাটন খুলতে চায়, কিন্তু তার আগে জাঙ্কুক জিমিনের হাত ধরে। কি করছো কি তুমি? আপনার নিশ্চয়ই এখানে খুব জ্বালা করছে, তাই না? আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এর থেকেও দ্বিগুণ জ্বালা সহ্য করেছি আমি। ওই জ্বালার কাছে এই জ্বালা কিছুই না, খুবই তুচ্ছ মনে হয় আমার। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে এসো, সকালের নাস্তা করবে, আর না হলে অসুস্থ হয়ে পড়বে। জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দিন না। আমি তো বললাম আমি সরি। আমি বুঝতে পারি যে সামান্য একটা কথার জন্য আপনি এতটা রাগ করবেন। সরি, প্লিজ এমন করে থাকবেন না আমার সাথে। আপনি এমন করে থাকলে আমার মোটেও ভালো লাগে না, খুব কষ্ট হয়। জিমিন, দেখো, তুমি যা বলেছো তা ঠিক বলেছো, আমি একজন মাফিয়া কিং, কিন্তু তার আগে আমার একটা মন আছে যেটা তোমরা সবাই ভুলে যাও। আমিও যে মানুষ সেটা তোমরা ভুলে যাও। যাই হোক, যেখানে নিজের জন্মদাত্রী মাতা পিতাই আমাকে বোঝেনি, সেখানে তুমি তো কিছুদিন আগে আসা সামান্য একটা মেয়ে মাত্র। জিমিন ফ্রেশ হয়ে জাঙ্কুক আর জিমিন একসাথে ব্রেকফাস্ট করতে যায়। জাঙ্কুক একটা ফোন আসাতেও অনেকক্ষণ আগেই নিজের রুমে চলে এসেছে, আর জিমিন যেয়ে দেখে জাঙ্কুক কার সাথে যেন কথা শেষ করে নিজের জ্যাকেট নিয়ে ঘর থেকে বেরোতে যাবে। ঘর থেকে বের হওয়ার জন্য পিছন ফিরতে জিমিনকে দেখতে পায়। ও, ভালোই হয়েছে তুমি চলে এসেছো, ভেতরে এসো, এখানে বসো। বিছানার দিকে ইশারা করে জাঙ্কুক জিমিনকে বসতে বলে, আর জিমিনও বসে। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, 2 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, এই টাকাগুলো তুমি রাখো। এত টাকা দিয়ে আমি কি করব? আর আপনি 2 সপ্তাহের জন্য কোথায় যাচ্ছেন? একটা মিশনে যাচ্ছি। মিশন মানে? কিসের মিশন সেটা তুমি বুঝবে না। আর এই টাকাগুলো তোমাকে দিলাম কারণ আমি 2 সপ্তাহ বাড়িতে না থাকায় তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে এই টাকা দিয়ে কিনে নিও, ঠিক আছে? আমি এখন আসি। দাঁড়ান, যাবেন না, আপনি যাবেন না কোনো মিশনে, বুঝলেন? একজন বেশি কথা বলছে। জাঙ্কুক? হ্যাঁ। আচ্ছা, তুমি কি নিজেকে আমার বউ মনে করছো নাকি? শোনো, আমি তোমাকে জাস্ট আমার বউ অভিনয় করতে বলেছি, আমার বউ খুঁজে বলিনি। তুমি আমার চাহিদা মেটানোর জন্যই বেস্ট, আমার বউ হওয়ার জন্য না। কারণ তোমারও তো একটা মেয়েকে কোনোদিন আমি আমার বউ হওয়ার চিন্তাও করতে পারি না, তাই বৃথার স্বপ্ন দেখো না। হ্যাঁ, আমি জানি আমি একজন গালগাল আর আমাকে আপনার বিছানাতেই মানায়, কিন্তু এই গালগালকে নিজের বাড়িতে বউ হিসেবে রাখতে লজ্জা করে না আপনার? লজ্জা? কিসের লজ্জা? তোমার সাথে
সেক্স করার পরিবর্তে আমি তোমাকে বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এতে আবার লজ্জা কিসের বুঝলাম না। হ্যাঁ, আপনার কথা মানলাম, কিন্তু আমরা বেশ্যা হয়েছি কেন বলতে পারেন? আপনাদের মতো কিছু নরপিশাচের জন্য, যারা কিনা মেয়ের দেখলেই নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে যায়, বোঝে না যে মেয়েটার পরিবারের কি হবে, মেয়েটার কি হবে, শুধু নিজেদের শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে যায়, তাই না? আর শারীরিক চাহিদা মেটানোর পর সেই মেয়েটার স্থান হয় পতিতালয়, পতিতা হিসেবে। এই তো। আচ্ছা, আর যদি আপনার মেয়েকে কেউ বলে যে তুই একজন পতিতা, তুই একজন বেশ্যা, তখন আপনি কি করবেন? আপনি ওকে বলবেন যে তুই একজন বেশ্যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা? পারবেন তো সেদিন বলতে? পারবেন সহ্য করতে নিজের মেয়ের? সেটা যেন না হয়, সেই দোয়া আমি সবসময় করবো, আপনার মেয়ের জীবনে যাতে আমাদের মতো না হয়। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি আপনার মেয়ে কোনো পতিতার গর্ভ থেকে জন্ম নেয়, তখন কি করবেন? তখন কি আপনি ওকে বলবেন যে তুই একজন বেশ্যা? বলতে পারবেন? যদি তখন অন্য কেউ আপনার মেয়েকে বলে তুই একজন বেশ্যা, তখন কি করবেন? জিমিনের বলা শেষ কথাটা যেন জিমিন জাঙ্কুক কোনোভাবেই সহ্য করতে পারলো না। জাঙ্কুক সজোরে জিমিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তার সামলাতে না পারে জিমিন বিছানায় পড়ে যায়। জাঙ্কুক রাগান্বিত হয়ে জিমির তো গাল চেপে ধরে। তোর সাহস কি করে হলো এত কিছু বলার? তা আবার আমার মেয়েকে নিয়ে? সাহস কি করে পাস তুই? শোন, আমার সন্তান যদি হওয়ার চান্স থাকে না, তাহলে শুধুমাত্র তোর গর্ভ থেকে। কারণ যারা আমার সাথে রাত কাটিয়েছে, পরের দিনের পৃথিবীর আলো দেখতে পারেনি, শেষ করে দিয়েছি, পৃথিবী থেকে উধাও করে দিয়েছি। ঠিক তেমন তোকেও করা উচিত ছিল, কিন্তু চেয়েও কেন আমি তোকে মারতে পারিনি। কেন পারিনি আমি জানি না, তবে আমার উচিত ছিল প্রথম রাতে তোকে শেষ করে দেওয়ার, যেন আজ তুই এসব কথা বলার সাহস না পেতি। শোন, আমার সন্তান যদি ভুলবশত তোর গর্ভে হয় না, তাহলে এই পৃথিবীর আলো দেখা যেদিন ওই পৃথিবীতে আসবে, সেদিন আমি ওকে শেষ করে ফেলবো, নিজের হাতে হত্যা করব। আর না হলে এই পৃথিবীর আলো দেখার আগেই ওকে আমি শেষ করে দেব, বুঝলি? জাঙ্কুক জিমিনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। শুনুন, আজ আপনি আমাকে যতটা বলার ছিল তার থেকে অনেক বেশি বলে ফেলেছেন। ভুলটা আমারই, কারণ গত রাতে আপনার মার কথা শুনে যদি আমি আপনাকে না আটকাতাম, তাহলে হয়তো আজ এত কিছু হতো না, এত কিছু শুনতেও হতো না আমাকে। আমার চরিত্র নিয়ে কত ধরনের বর্ণনা দিয়ে দিলেন আপনি, ভালোই। হ্যাঁ, গত রাতে আপনার মা আমাকে এসে বলেছিল যেন আমি আপনাকে মাফিয়া জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি, আপনাকে বারণ করি ওইসব কাজ করতে, কারণ তারা আপনাকে নিয়ে খুব ভয় পায়, খুব উত্তেজিত হয়ে থাকে যে যদি এই কাজগুলো করতে গিয়ে আপনার কোথাও কোনো ক্ষতি হয়ে যায়, তখন তারা কি করবে? তারা আপনাকে খুব ভালোবাসে। আজ আপনার জন্য তারা অনেক সাফার করছে, তারা নিজ দেশে থাকতে পারছে না, এটাও আমাকে বলেছে। তাই আমি তাদের কথা ভেবে আপনাকে আটকাতে চেয়েছিলাম। কি করবো বলুন? সে তো আর জানে না যে আমি তার ছেলের মনোরঞ্জনের দাসী মাত্র, এছাড়া কিছুই না।